আচ্ছা আপনিই বলুন, এ পর্যন্ত ট্রান্সফরমেশনের নিয়ম কি আপনি কম শিখেছেন? তারপরেও সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স এই ধরনের ট্রান্সফরমেশন করতে গিয়ে আপনি প্রায়ই কেন আটকে যান? হ্যাঁ, এর অন্যতম কারণ হচ্ছে আমরা ট্রান্সফরমেশনের এত বেশি সংখ্যক নিয়ম শিখি যে এই নিয়মগুলো আমাদের কাছে বোঝার মতো চেপে বসে, আর তার ফলে যা হয় তা হচ্ছে আমরা ট্রান্সফরমেশনের মূল বিষয়টি ধরতে পারি না। আজকের ভিডিও লেসনটিতে আমি আপনাদেরকে ট্রান্সফরমেশনের কিছু মৌলিক সূত্র ধরিয়ে দিতে চাই, যেগুলোর মাধ্যমে ট্রান্সফরমেশন বিষয়টা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। যদিও এর আগেও আমি ট্রান্সফরমেশন নিয়ে আরও কয়েকটি ভিডিও বানিয়েছি, সেগুলো মূলত ছিল ট্রান্সফরমেশনের একেবারে বেসিক বিষয়ে নিয়ম নির্ভর কিছু আলোচনা সেগুলো ছিল। আর সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে উপরের আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তবে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে এই কারণে যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স মিলিয়ে সর্বমোট 40টি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে যাচ্ছে আজকের ভিডিও লেসনটিতে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় এই ট্রান্সফরমেশনগুলো সংঘটিত হয়েছে সেগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি অনেক লম্বা হবে, তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকেন তবে আপনার যে কোনো ধরনের ট্রান্সফরমেশন নিয়ে যে কোনো ধরনের প্রিপারেশন, সেটা হতে পারে এসএসসি, এইচএসসি অথবা অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা, সব ধরনের প্রিপারেশনের জন্য ট্রান্সফরমেশন বিষয়টা আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। বরাবরের মতো আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। তো আর দেরি কেন, চলুন ফিরে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে গেলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি এবং কমপ্লেক্স সেন্টেন্স কি, এবং স্ট্রাকচারালি কোনটা কিভাবে হয়ে থাকে। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়গুলা। তো সিম্পল সেন্টেন্সের ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা রুট স্ট্রাকচার থাকে, এবং রুট স্ট্রাকচার বলতে কি, আমরা যে সেন্টেন্স ব্যবহার করে থাকি ইংরেজি ভাষায় সেগুলোকে সর্বনিম্ন আমরা 3টা স্ট্রাকচারে ভাগ করতে পারি, এবং সেগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এই 3টা স্ট্রাকচারকে আমি বলছি রুট স্ট্রাকচার। অর্থাৎ যখন আপনি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করবেন সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে রুট স্ট্রাকচার কোনটা, এবং তার সাথে এখন সেন্টেন্স কি সবসময় এত ছোটই থাকে না, সিম্পল সেন্টেন্সও অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে এডিশনাল ওয়ার্ডস বা ফ্রেজেস আপনাকে আরও খুঁজতে হবে। তার মানে আপনাকে সিম্পল সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার রুট স্ট্রাকচারটা খুঁজতে হবে, এবং তার সাথে এডিশনাল যে ওয়ার্ড বা ফ্রেজ, এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো কি হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান বা অন্যান্য কিছু বা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ভিতরে কিন্তু নন ফাইনাইট ভার্বস থাকতে পারে। এখন সিম্পল সেন্টেন্সের অন্যতম শর্ত হচ্ছে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটা মাত্র ক্লজ থাকবে, কিন্তু এর বাইরে কিন্তু অন্যান্য ভার্ব থাকতে পারে। সেই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেগুলো ক্লজ গঠন করতে পারে না, সাবজেক্ট নিতে পারে না, রেগুলার যে নিয়ম রয়েছে সাবজেক্ট গ্রহণের, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্টের বিষয়গুলো আছে সেগুলা এই নন ফাইনাইট ভার্বসের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো এরকম কিছু নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় কি হয়, কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে একটা প্রিন্সিপাল ভার্ব বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, অথবা এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। সো এরকম একটা ক্লজ থাকবে, পাশাপাশি আরও একটা ক্লজ থাকবে, সেটা কি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। এটা আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এরকম 2টা ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাটলিস্ট, এবং পাশাপাশি এই 2টা ক্লজকে কানেক্ট করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তো এরকম কিছু ক্লু থেকে আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। আরও একটা বিষয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যেমন নন ফাইনাইট ভার্ব ছিল বা থাকতে পারে, অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে, কিন্তু কমপক্ষে 2টা ফাইনাইট ভার্ব থাকবে। যেহেতু 2টা ক্লজ আছে সুতরাং 2টা ফাইনাইট ভার্ব থাকবে, এবং ওই 2টা ভার্বের 2টা সাবজেক্টও থাকবে, যেটা সিম্পল সেন্টেন্সের বেলায় মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। আপনি হয়তো এতক্ষণে ভাবছেন কি বকবক করতেছেন, এত কিছু বলতেছেন, কোনো উদাহরণ দিচ্ছেন না। ইয়াস, আমি এক্সাম্পল দিব, সব কিছু বিস্তারিত দেব একটু পরেই। তার আগে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যখন আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব বা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, সেক্ষেত্রে মৌলিক সূত্র কি? ইয়েস, মৌলিক সূত্রটা হচ্ছে আপনি যখন
সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে চাইবেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে এই রুট স্ট্রাকচারটা। এবং এর আগে যেটা বলেছি, পাশাপাশি এডিশনাল কি কি ওয়ার্ড আছে, এই যে স্ট্রাকচারের বাইরে, এই তিনটা স্ট্রাকচারের বাইরে আর অতিরিক্ত কি শব্দ বা ফ্রেজ আছে সেটা আপনাকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। এরপরে ওই এডিশনাল ওয়ার্ড বা ফ্রেজটাকে আপনাকে চেঞ্জ করে একটা ক্লজে রূপান্তর করতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ রূপান্তর করতে হবে, অথবা মাঝে মাঝে সাবঅর্ডিনেট ক্লজ না করে মেইন ক্লজেও রূপান্তর করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবঅর্ডিনেটিং কনজাংশনও আনতে হবে, এবং যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে, ইনফিনিটিভ, জেরান্ট পার্টিসিপল, তাহলে এইগুলাকে ভেঙে আপনাকে নতুন করে ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে এবং তাদেরকে সাবজেক্ট দিতে হবে। অন্যদিকে আপনি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে চান, সেক্ষেত্রেও আপনাকে দুইটা ক্লজকে ভেঙে একটা ক্লজ অক্ষত রাখতে হবে, মেইন ক্লজটাকে, অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে আপনাকে ফ্রেজে বা কোনো একটা শব্দ বা সামহাও আপনাকে ওইটা একটা ওয়ার্ড বা ফ্রেজে কনভার্ট করে ছোট করে ফেলতে হবে। তো ভিউয়ার্স, ট্রান্সফরমেশনের এই যে মৌলিক সূত্রের কথা আমি বললাম, এই জিনিসটা যদি আপনি ঠিকমতো আপনার মাথায় ঢুকিয়ে নিতে পারেন, যদি আপনি জিনিসটা ভালো মতো অ্যাপ্লাই করতে পারেন আপনার ট্রান্সফরমেশন করার সময়, তাহলে আপনার কোনো নিয়মই কঠিন হয়ে উঠবে না আপনার জন্য। জাস্ট বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো এই সমস্ত বিষয় আপনার কাছে অনেক বেশি সহজ করে প্রেজেন্ট করার জন্য এখন আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যেহেতু অনেকগুলো সেন্টেন্স নিয়ে ট্রান্সফরমেশন করব, সেগুলো বিশ্লেষণ করব, সেক্ষেত্রে বিষয়গুলো আপনাদেরকে বোঝানো আমার জন্য অনেক বেশি সহজ হবে বলে আমি মনে করি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা শুরুতেই সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা যায় সেটা দেখব। তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমাদের, আই মেট আ হাইলি ট্যালেন্টেড আর্টিস্ট। এই সেন্টেন্সটিতে বেসিক স্ট্রাকচার হচ্ছে আই মেট অ্যান আর্টিস্ট। তো এই যে বেসিক স্ট্রাকচার এই সেন্টেন্সের, তার বাইরে অতিরিক্ত যে ফ্রেজটি আছে সেটা হচ্ছে হাইলি ট্যালেন্টেড। এই হাইলি ট্যালেন্টেড এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এই নাউন আর্টিস্ট নাউনটাকে মডিফাই করছে। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে এই যে বেসিক স্ট্রাকচার আই মেট অ্যান আর্টিস্ট, এই ক্লজটির বাইরে আরও একটি ক্লজ যোগ করতে হবে, সেটির ভেতরে থাকবে হাইলি ট্যালেন্টেড। তো তা করতে গেলে আমাদের যেটা করতে হবে, একটি ভার্ব আনতে হবে এবং একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? হু ইজ হাইলি ট্যালেন্টেড। এটা কাকে মডিফাই করছে? আর্টিস্ট নাউনটাকে মডিফাই করছে। তো আমরা এখানে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে দিয়ে নাউন আর্টিস্টটাকে মডিফাই করলাম। তো সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এই কোশ্চেনটা এসেছিল ঢাকা বোর্ড 2016-এ এইচএসসি পরীক্ষায়। আমাদের এই তালিকায় বিভিন্ন বোর্ডে এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার অনেকগুলো এক্সাম্পল আমরা পাবো। তো আমরা এটা দেখি। তো এই সেন্টেন্সটিতে খেয়াল করুন, বেসিক স্ট্রাকচার হচ্ছে পহেলা বৈশাখ, সাবজেক্ট ইজ ভার্ব, দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। এই বেসিক স্ট্রাকচারের বাইরে আনডাউটেডলি এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটি রয়েছে। এই শব্দটাকে আমাদেরকে আলাদা একটা ক্লজ বানাইতে হবে। তাহলে মেইন ক্লজটা কি? ইট ইজ আনডাউটেড। এই যে এই ক্লজটাকে আমরা মেন ধরে, অর্থাৎ এটা সন্দেহের অতীত যে কি, দ্যাট পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এরপর সেন্টেন্সটি হচ্ছে, হি স্টাডিড হার্ড টু এনশিওর GPA 5। সো এই সেন্টেন্সটিতে বেসিক স্ট্রাকচার, মূল সেন্টেন্সটি হচ্ছে, মূল ক্লজটি হচ্ছে হি স্টাডিড, সে পড়াশোনা করেছিল। কতটুকু পড়াশোনা করেছিল? হার্ড। আরেকটা কি? টু এনশিওর GPA 5। কেন পড়াশোনা করেছিল কঠিনভাবে? টু এনশিওর GPA 5 এনশিওর করার জন্য। তো এই যে খেয়াল করুন, এখানে বেসিক স্ট্রাকচারের বাইরে দুটি শব্দ রয়েছে, হার্ড এবং টু এনশিওর GPA 5। তো এর ভিতরে কতটুকু পড়াশোনা করেছিল, কেন পড়াশোনা করেছিল, কেন পড়াশোনা করেছিল, এই জিনিসটা বেশি হাইলাইটেড। সো এই ফ্রেজটাকে, এই ইনফিনিটিভ ফ্রেজটাকে আমরা ক্লজ বানাবো এখন। তাহলে কি করব? হি স্টাডিড হার্ড, সে কঠিন পড়াশোনা করেছিল। কেন পড়াশোনা করেছিল কঠিন? এই যে কেনর উত্তরটা আমরা দিতে পারি সো দ্যাটের মাধ্যমে। সো দ্যাট মানে যাতে করে, এই উদ্দেশ্যে যে হি কুড এনশিওর GPA 5। তো সিম্পল সেন্টেন্সে যদি থাকে ইনফিনিটিভ, তাহলে সেটাকে আমরা সো দ্যাট, এই ক্লজটার মাধ্যমে, সো দ্যাট দিয়ে শুরু হওয়া ক্লজের মাধ্যমে আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারি। সেন্টেন্স নাম্বার 4, আই মেট হিম অন হিজ অ্যারাইভাল। আমি সাক্ষাৎ করেছিলাম তার সাথে। কখন সাক্ষাৎ করেছিলাম? অন হিজ অ্যারাইভাল, তার আগমনের সময়ে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। এখানেও একইভাবে মূল ক্লজটি হচ্ছে বা বেসিক স্ট্রাকচার হচ্ছে আই মেট হিম।
এর বাইরে কি আছে, কোনো ক্লজ নাই, আছে কি একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অর্থ দিচ্ছে অন হিজ অ্যারাইভাল, অর্থাৎ তার আগমনের সময়, এটা একটা সময় নির্দেশ করছে। তাহলে সময় নির্দেশ করলে আমরা সেটা কোন ক্লজ দিতে পারবো? ওয়েন, মানে হচ্ছে যখন, যখন দিয়ে আমরা শুরু করব এই ক্লজটা। তাহলে মূল সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। কখন সাক্ষাৎ করেছিলাম? ওয়েন হি অ্যারাইভড। অ্যারাইভাল শব্দটি নাউন ছিল শুধুমাত্র, এখন আমরা এটাকে ভার্বে রূপান্তর করলাম এবং তার সাথে সাবজেক্ট দিলাম এবং ওয়েন দিয়ে এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা শুরু করলাম। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করতেছি, এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটি করে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। মেইন ক্লজের বাইরে একটি করে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেমন এখানে রয়েছে ওয়েন। সেন্টেন্স নাম্বার 5, I could not attend the meeting due to my illness. আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা মূল সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এর বাইরে কি আছে? ডিউ টু মাই ইলনেস, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি নাই কেন? আমার অসুস্থতার কারণে। তো এই যে অসুস্থতার কারণ, একটা রিজন প্রকাশ পাচ্ছে। তো এইটাকে আমরা একটা ক্লজ বানাবো কিভাবে দেখা যাক। আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিং অ্যাটেন্ড করতে পারি নাই। সিন্স দিয়ে শুরু করা যেতে পারে, অ্যাজ দিয়ে শুরু করা যেতে পারে, বা বিকজ, যে কোনোটা দিয়ে শুরু করা যেতে পারে। সিন্স, অ্যাজ অথবা বিকজ, আমরা বিকজটাকেই বললাম। বিকজ এই যে মাই ইলনেস, মানে আমার অসুস্থতা, মানে হচ্ছে আমি অসুস্থ ছিলাম। তাহলে আমরা সাবজেক্ট দিলাম আই, ওয়াজ ছিলাম, এবং ইলনেসের অ্যাডজেক্টিভ নিয়ে নিলাম ইল। সিন্স অথবা বিকজ আই ওয়াজ ইল। সেন্টেন্স নাম্বার 6, our freedom fighters sacrificed their lives for the independence of Bangladesh. অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধারা স্যাক্রিফাইস করেছিল, কি স্যাক্রিফাইস করেছিল? তাদের জীবনকে। এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা দিয়ে আমাদের মূল স্ট্রাকচার। এর বাইরে আমাদের একটা ফ্রেজ আছে, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য। এই অংশটাকে আমাদেরকে ক্লজ বানাইতে হবে। তাহলে ফর মানে কি, এটা একটা উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে, স্বাধীনতার জন্য, স্বাধীনতার উদ্দেশ্যে। তাহলে আমরা সহজেই বিকজ দিয়ে শুরু করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? Our freedom fighters sacrificed their lives because they wanted the independence of Bangladesh. কারণ তারা চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তবে এই সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কিভাবে? আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস, আমাদের ফ্রিডম ফাইটাররা তাদের জীবন উৎসর্গ করেছিল, সো দ্যাট, যাতে করে, যার মাধ্যমে দে কুড অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তবে এক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা প্রায় যে ভুলটি করে থাকে, যখন দেখে যে কোনো সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে তাদের কষ্ট হচ্ছে বা বুঝতে পারতেছে না কি করবে, তাহলে তারা সুন্দর মতো শুরু করে দেয় ইট ইজ, মানে ইট ইজ দিয়ে শুরু করে দেয়। লাইক, ইট ইজ আওয়ার ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইট ইজ সামওয়ান হু, ইট ইজ সামথিং হু, এই যে এভাবে শুরু করে দেয় যখন আর কোনো কিছু না পাই। তো এটা একটা ভুল প্রয়োগ। কেন? কারণ ইট ইজ দিয়ে যখন কোনো একটা নাউনকে এমফ্যাসিস করা হয়, বলা হয়, তখন কিন্তু ই প্রত্যয় যুক্ত হয়ে যায়। যেমন আওয়ার ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটাররাই তাদের জীবন উৎসর্গ করেছিল। তো এখন ওকে ফাইন, এটা মিনিং হতেই পারে, কিন্তু আমাদেরকে সবসময় আমাদের অরিজিনাল সেন্টেন্সের মিনিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই কিন্তু আমাদের ট্রান্সফরমেশনটা করতে হবে। তাহলে এই যে ই প্রত্যয় কিন্তু আমাদের মূল সেন্টেন্স, যেটা আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস, এই সেন্টেন্সটাতে ছিল না। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেন্টেন্স নাম্বার 7, বিং কনফিডেন্ট ইনাফ হি কুড ইজিলি উইন দ্য রেস। অর্থাৎ যথেষ্ট আত্মবিশ্বাসী হওয়ার ফলে হি কুড ইজিলি উইন দ্য রেস, সে রেসটা সহজেই জিতেছিল। তো এই যে এটা একটা কোন একটা কারণ এবং তার ফলাফল হচ্ছে এই অংশটা। তাহলে আমরা এটা সহজেই কি করতে পারি? এরকম যদি কোনো সেন্টেন্স থাকে বিং দিয়ে পরে অ্যাডজেক্টিভ বা নাউন, তাহলে সেটাকে আমরা বি ভার্ব দিয়ে তার আগে সাবজেক্টটা বসাই দেব। তো এর আগে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে এই যে কনফিডেন্ট হওয়ার ব্যাপারটা কার ছিল? হি। তাহলে এই হিটাকে আমরা সাবজেক্ট নিব। সিন্স মানে যেহেতু, কজ অ্যান্ড ইফেক্ট, সিন্স হি ওয়াজ কনফিডেন্ট ইনাফ হি কুড ইজিলি উইন দ্য রেস, যেহেতু সে যথেষ্ট কনফিডেন্ট ছিল, সে সহজেই রেসটা জিতেছিল। এরপর সেন্টেন্সটা, নলেজ ইজ পাওয়ার। এই সেন্টেন্সের অর্থ কি? এই সেন্টেন্সের অর্থ হচ্ছে বিদ্যাই বল।
এই যে একটু আগে যেটা বলতেছিলাম ইট ইজ এর অর্থ আসছে এখানে এই সেন্টেন্সের ভেতরে নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ বিদ্যাই ই প্রত্যয় আছে, সুতরাং আমরা সহজে কিন্তু শুরু করতে পারি ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, এটাই জ্ঞান যা হচ্ছে আমাদের শক্তি। তাহলে সিম্পল সেন্টেন্সে ছিল বিদ্যাই বল, কমপ্লেক্স সেন্টেন্সের মিনিং কি দাঁড়ালো ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার, এটাই নলেজ যা শক্তি। সেন্টেন্স নাম্বার 9, এই সেন্টেন্সটি হচ্ছে আই ফাউন্ড দ্য টিচার ভেরি বিজি। আমি পেলাম, কাকে পেলাম? দ্য টিচার, শিক্ষককে পেলাম। আমি শিক্ষককে পেলাম, কেমন পেলাম? ভেরি বিজি, অনেক ব্যস্ত পেলাম। তাহলে এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে আই ফাউন্ড দ্য টিচার, এর বাইরের অংশটা হচ্ছে ভেরি বিজি। ভেরি বিজি কাকে মডিফাই করছে? টিচারকে। টিচারটা কেমন ছিল? ভেরি বিজি। তাহলে এই যে অংশটা, এই অংশটা ব্যবহার করে আমরা আলাদা একটা ক্লজ বানাবো। তাহলে এই সেন্টেন্সটাকে দুই ভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। তো প্রথমটা আমরা দেখি, আই ফাউন্ড, আমি দেখলাম, আমি পেলাম, কি দেখলাম? যে শিক্ষক অনেক ব্যস্ত ছিল, দ্যাট দ্য টিচার ওয়াজ ভেরি বিজি। অবশ্যই এই সেন্টেন্সটিকে আরও একভাবে করা যায়, যেহেতু ভেরি বিজি শব্দ গুচ্ছ অর্থাৎ ফ্রেজটি যেহেতু টিচার নাউনটাকে মডিফাই করছে, তাহলে এই অংশ দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে পারি। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? আই ফাউন্ড দ্য টিচার হু ওয়াজ ভেরি বিজি। হু ওয়াজ যুক্ত করে আমরা কি করব সেন্টেন্সটাকে? হু ওয়াজ ভেরি বিজি। এরপর সেন্টেন্স নাম্বার 10, জাস্ট আফটার মাই অ্যারাইভাল ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ ঠিক আমার আগমনের পরেই ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে করতে পারি, সেটা দেখবো। তার আগে মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। জাস্ট আফটার মাই অ্যারাইভাল মানে আমার আগমনের ঠিক পরপরই, তার মানে আগমনের পরপরই, এই যে একটু এমফ্যাসিস দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে করি, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড, যেহেতু এখানে মাই অ্যারাইভাল একটা নাউন ফ্রেজ ছিল, এটাকে আমরা ট্রান্সফর্ম করব, ভার্ব বানাবো এবং তার আগে আই, মাইকে আই সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, আমি আসার সাথে সাথেই, অর্থাৎ আমি যখনই আসলাম, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। এটাকে নো সোনার হ্যাড দিয়েও করা যেতে পারে, নেগেটিভ স্ট্রাকচার দিয়েও করা যেতে পারে। নো সোনার হ্যাড আই অ্যারাইভড, আমি আসতে না আসতেই ইট স্টার্টেড রেইনিং। এরপর সেন্টেন্স দেখা যাক, গোয়িং টু মার্কেট আই বট সাম স্ন্যাক্স, অর্থাৎ বাজারে গিয়ে আমি কিছু স্ন্যাক্স কিনেছিলাম। তো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, মূল ক্লজটা কি? আই বট সাম স্ন্যাক্স, আমি কিছু স্ন্যাক্স কিনেছিলাম। এখন যখন এ ধরনের স্ট্রাকচার, এই ধরনের সেন্টেন্স কখন হয়? গোয়িং টু মার্কেট বা এই ধরনের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়ে মেইন ক্লজের সাথে যুক্ত হয়ে যখন একটা সেন্টেন্স হয়, তখন মিনিংটা এরকম হয় যে দুইটা কাজ ঘটে, তার ভিতরে একই সাবজেক্ট যদি করে, তাহলে প্রথম কাজটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, গোয়িং টু মার্কেট এরকম দিয়ে শুরু হয়, এবং পরেরটা মেইন ক্লজ হয়। তো এ ধরনের ক্ষেত্রে আমরা কি করব? এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে? গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে আমি কিছু স্ন্যাক্স কিনেছিলাম, অর্থাৎ আমি যখন বাজারে গেলাম তখন আমি কিছু স্ন্যাক্স কিনেছিলাম। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব? ওয়েন আই ওয়েন্ট টু মার্কেট, যেহেতু এখানে বট পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এই গো ভার্বটাকে পাস্ট টেন্সে ব্যবহার করলাম এবং তার আগে সাবজেক্ট, যেহেতু এই দুটা কাজে আমি করেছি, সুতরাং এখানে সাবজেক্ট হিসাবে আমরা আই ব্যবহার করেছি। ওয়েন আই ওয়েন্ট টু মার্কেট আই বট সাম স্ন্যাক্স, আমি যখন বাজারে গেলাম তখন আমি কিছু স্ন্যাক্স কিনলাম। সেন্টেন্স নাম্বার 12, এই সেন্টেন্সে কি আছে? দ্য গার্ল লস্ট হার মাদার, মেয়েটি তার মাকে হারিয়েছিল। এটা কমপ্লিট একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের একটা অতিরিক্ত পার্ট, অতিরিক্ত আরেকটা ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে। তার মানে বয়স মানে হচ্ছে একটা সময় নির্দেশ করতেছে। তাহলে এই যে অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, এর ভিতরে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, অর্থাৎ এটা কোনো ক্লজ নাই, এটা একটা ফ্রেজ। ফ্রেজটাকে আমাদের কাজ হচ্ছে একটা ক্লজ বানানো। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে আমরা লিখতে পারি, দ্য গার্ল লস্ট হার মাদার, মেয়েটি তার মাকে হারিয়েছিল যখন তার বয়স ছিল 12, ওয়েন শি ওয়াজ 12। সেন্টেন্স নাম্বার 13, দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপড সোফিয়া 1.5 years ago। সো এই যে একটা লম্বা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভার্বটা কোনটা? ডেভেলপড। ডেভেলপের সাবজেক্ট কোনটা? দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি। তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? সোফিয়া। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে মেইন
স্ট্রাকচার কোনটা? দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপ সোফিয়া। সোফিয়া রোবটটাকে ডেভেলপ করেছিল, কখন ডেভেলপ করেছিল? 1.5 years ago, 1.5 বছর আগে। সো এই যে একটা সময় নির্দেশ করছে, এই সময়টাকে আমরা নতুন একটা ক্লজ বানাবো। তো দুইভাবে করা যেতে পারে। প্রথমটা দেখি, ইট ইজ 1.5 years ago, এটা ছিল 1.5 বছর আগের কথা। ওয়েন, যখন। এখন এই যে মেইন ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দিলাম, আর সময়টাকে আমরা বানিয়ে দিলাম প্রিন্সিপাল ক্লজ। তো এই ধরনের সময় নির্দেশক ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যদিও আগের সেন্টেন্সটা অন্যভাবে করা হয়েছিল। তো যেটা স্যুট করে, মিনিংফুল হয় যেভাবে, সেই স্ট্রাকচার আমাদেরকে দিতে হবে। তাহলে ইট ইজ 1.5 years ago, এটা 1.5 বছর আগের কথা। ওয়েন দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি ডেভেলপড সোফিয়া। এই সেন্টেন্সটিকে আমরা আরও একভাবে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করতে পারি। সেটা কিভাবে? দ্য কোম্পানি হুইচ ইজ বেসড ইন হংকং, সরি এখানে রোবোটিক্সটা এখানে যাবে, দ্য রোবোটিক্স কোম্পানি, অর্থাৎ রোবোটিক্স কোম্পানি হুইচ ইজ বেসড ইন হংকং, যেটা হংকং বেসড। তাহলে এটা কেন করলাম? কারণ হচ্ছে এই যে দ্য হংকং বেসড রোবোটিক্স কোম্পানি, এই রোবোটিক্স কোম্পানি এটা হচ্ছে মূল শব্দ, তার সাথে ওইটার অবস্থান নির্দেশ করছে হংকং বেসড এই ফ্রেজটার মাধ্যমে। তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলতে পারি, দ্য রোবোটিক্স কোম্পানি হুইচ ইজ বেসড ইন হংকং, যেটা হংকং বেসড। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করলাম আমরা কোম্পানিকে মডিফাই করার জন্য, তারপরে বাকি অংশ আমরা বসিয়ে দিলাম। এরপরে সেন্টেন্সটি হচ্ছে I do not know his name, আমি জানি না, কি জানি না, তার নাম জানি না। এখানে খেয়াল করুন, আপাত দৃষ্টিতে এই সেন্টেন্সটা খুব একটা বড় দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা কোন অংশটাকে আলাদা করব? ইয়েস, এ ধরনের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা বা আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে দেখুন, একটা মাত্র উপায় আছে এখানে। কারণ একটা মাত্র কেন বলছে? এখানে সাবজেক্ট হচ্ছে আই ডু নট নো, ভার্ব ফ্রেজ, আমি জানি না, কি জানি না, তার নাম জানি না। এখন একেবারেই এই যে নাউন ফ্রেজ, এটা হচ্ছে অবজেক্ট, নেমটা রুট ওয়ার্ড, এবং তার সাথে হিজ আছে, তার নাম। তাহলে এই তারটাকে আমরা সূত্র হিসাবে নিতে পারি, হিজটাকে নিয়ে কি করতে পারি? আই ডু নট নো হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি, তার নাম জানি না, মানে কি তার নাম কি এটা জানি না। তাহলে হোয়াট দিয়ে শুরু করতে হবে, যাতে এটা অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, হোয়াট হিজ নেম ইজ, এভাবে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করতে পারি। এরপর সেন্টেন্সটা হচ্ছে দিস ইজ মাই বার্থ প্লেস, এটা আমার জন্মস্থান। সো এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে দিস ইজ প্লেস। ওকে, বার্থ প্লেসটা হচ্ছে এই প্লেসটাকে মডিফাই করছে, মাই বার্থ প্লেস। সো এইটাকে আমরা আলাদা করতে পারি, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন। এখানে একটা দা ব্যবহার করলে সেন্টেন্সটা আরো সুন্দর হবে। দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন, এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার বার্থ প্লেস, আমার জন্মস্থান, মানে কি আমি সেখানে জন্মগ্রহণ করেছিলাম। এরপর সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ নান টু হেল্প হিম, তার হি হ্যাজ নান, তার কেউ নাই। এই কেউটা কারা? কারা নাই? টু হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, তাকে সাহায্য করার মতো কেউ নাই, মানে হচ্ছে কেউ নাই যে তাকে সাহায্য করবে। সিম্পল সেন্টেন্সের মিনিং কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ নান টু হেল্প হিম, তার কেউ নাই সাহায্য করার মতো। তার মানে এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, টু হেল্প হিম এর ভিতরে সাহায্য করার মতো। এটা একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। আমাদেরকে এটা ফাইনাইট ভার্ব বানাতে হবে। কিভাবে করতে পারি আমরা? হি হ্যাজ নান, তার কেউ নাই, হু সাবজেক্ট, ক্যান অক্সিলারি, এবং হেল্প হচ্ছে ট্রানজিটিভ ফাইনাইট ভার্ব। তাহলে আমরা নন ফাইনাইট অর্থাৎ ফ্রেজ থেকে আমরা ক্লজে রূপান্তর করতে গেলে হু ক্যান হেল্প হিম এই ক্লজের মাধ্যমে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স বানাইলাম। সেন্টেন্স নাম্বার 17, হি ইজ টু বিজি টু টক টু মি। এই যে এই সেন্টেন্সের স্ট্রাকচার কি, মেইন স্ট্রাকচার কি? হি ইজ বিজি, সে ব্যস্ত। এখন এই যে ব্যস্তটা তাকে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে কিভাবে? টু ডট ডট টু, টু বিজি টু। একটা স্ট্রাকচার আছে টু ডট ডট টু মানে ইনফিনিটিভ। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটার মিনিংটা হয় এরকম, সে এতই ডট ডট যে, ডট ডট মানে কি? এই যে বিজি শব্দটাকে মিন করছি, কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে এই সেন্টেন্সে কি অর্থ দাঁড়াচ্ছে? হি ইজ টু বিজি, সে এতই ব্যস্ত যে টু টক টু মি, আমার সাথে কথা বলার মতো নয়। সে এতই ব্যস্ত যে আমার সাথে কথা বলার মতো অবস্থায় নেই সে। তাহলে
এই যে ফ্রেজ যুক্ত এই সেন্টেন্সটাকে আমরা ক্লজে যখন রূপান্তর করব তখন কি করতে পারি, সে এতই ব্যস্ত যে সে আমার সাথে কথা বলতে পারে না। তার মানে কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে সেই সেন্টেন্সের দিয়ে যে ক্লজটি হবে সেটা অবশ্যই নেগেটিভ হবে। যেমন সে এতই ব্যস্ত যে আমার সাথে কথা বলতে পারে না সে। এরপর সেন্টেন্সটি, আই স দ্য বেবি প্লেয়িং উইথ ওয়াটার। আমি দেখলাম, কাকে দেখলাম, বেবি শিশুটাকে দেখলাম, প্লেয়িং উইথ ওয়াটার পানি নিয়ে খেলতে। পানি নিয়ে খেলতে কাকে দেখলাম, বেবি। তাহলে এই যে প্লেয়িং উইথ ওয়াটার একটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা কোনো ক্লজ নয়, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কাকে মডিফাই করছে, দ্য বেবিকে, নাউনটাকে। সুতরাং এই যে যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং এটা দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। তো কিভাবে করবো সেটা, আই স দ্য বেবি হু ওয়াজ প্লেয়িং উইথ ওয়াটার, যে পানি নিয়ে খেলা করছিল। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, কি, আমি দেখলাম যে বেবি শিশুটি পানি নিয়ে খেলা করছে, আই স দ্যাট দ্য বেবি ওয়াজ প্লেয়িং উইথ ওয়াটার। আমাদের নেক্সট সেন্টেন্সটি হচ্ছে, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ ওর্থি গিফট। এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার, অর্থাৎ ডেলার একটি প্রদীপ্ত আকাঙ্ক্ষা, তার ভিতরে তার মানে প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা কি, টু গিভ হার হাজব্যান্ড আ ওর্থি গিফট, তার হাজব্যান্ডকে একটা মূল্যবান গিফট দেওয়ার আকাঙ্ক্ষা ছিল। সো এই যে এখানে টু গিভ হার হাজব্যান্ড আ ওর্থি গিফট একটা ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা ডিজায়ার নাউনটাকে মডিফাই করছে, ডিজায়ার নাউনটাকেই প্রকাশ করছে যে ডিজায়ারটা কি সেটা। তো এই অংশটাকে যদি আমরা একটি ক্লজে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এর ভিতরে এই টু গিভ ইনফিনিটিভটাকে, নন ফাইনাইট ভার্বটাকে আমাদের ভার্বে রূপান্তর করতে হবে এবং তার সাথে একটা সাবজেক্টও দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেন্টেন্স করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার, তার একটা প্রচন্ড ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কি, দ্যাট, এই যে সে তার হাজব্যান্ডকে একটা গিফট দিবে, মূল্যবান গিফট দিবে। তাহলে কি করতে পারি, দ্যাট শি উড গিভ হার হাজব্যান্ড আর দি গিফট। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা সে যে তার হাজব্যান্ডকে গিফট দিবে ফিউচার টেন্সে প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে উইল না হয়ে কিন্তু এখানে উড হবে। কারণ কি, আমরা মূল ক্লজে হ্যাড মানে পাস্ট টেন্স ব্যবহার করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে আমরা উড ব্যবহার করব, উইল ব্যবহার না করে। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যেমন এখানে উডের জায়গায় আমরা উইল ব্যবহার করে থাকতে পারি। এরপরে সেন্টেন্সটা হচ্ছে, ইয়োর প্রেজেন্স মেক্স আস কনফিডেন্ট। তার মানে আপনার উপস্থিতি আমাদেরকে কনফিডেন্ট করে, আমাদেরকে আত্মবিশ্বাসী করে। তো এই যে একটা ছোট্ট সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখুন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে ইয়োর প্রেজেন্স মেক্স আস, এরপরে কনফিডেন্ট বাকি অংশ। তাহলে মাঝে মাঝে ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, অনেক সময় দেখা যায় আমরা যদি কখনো কোনো ছোট্ট সেন্টেন্স পেয়ে থাকি, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব, সেক্ষেত্রে আমরা ক্লু বা অতিরিক্ত শব্দ, অতিরিক্ত অংশ খুঁজে পাওয়াটা একটু টাফ হতে পারে। তাও এখানে আমাদেরকে দেখুন, আমাদের হাতে একটি ছোট্ট ক্লু আছে, ইয়োর প্রেজেন্স, প্রেজেন্সের সাথে একটি পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তো এটাকে আমরা নিব, তাহলে কি করব, আপনার উপস্থিতি, এটাকে আমরা বড় করতে পারি কিভাবে, আপনি যে উপস্থিত আছেন, তার মানে দ্যাট ইউ আর প্রেজেন্ট, আপনি যে উপস্থিত আছেন, মেক্স আস কনফিডেন্ট, সেটাই আমাদেরকে কনফিডেন্ট করে। এরপরে সেন্টেন্সটি হচ্ছে, ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। পানি, এই সেন্টেন্সের মূল অংশটা কোনটা, মূল স্ট্রাকচারটা কোনটা, পানি, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, পানি বিভিন্নভাবে দূষিত হয়। তাহলে এই অংশটা কি, অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউনের যে পাঁচটা অবস্থান আছে যেখানে নাউন ব্যবহৃত হয়, তার ভিতরে একটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ অংশটাকে আমরা কি করব, এই অংশটা কি করছে, নাউন, তার আগের নাউন ওয়াটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। পানি যেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা খুব সহজে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে ফেলতে পারি কিভাবে, ওয়াটার হুইচ ইজ, যা হয়, অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারপরে বাকি অংশ। তার মানে কি দাঁড়াচ্ছে, পানি যা হচ্ছে আমাদের পরিবেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, তা প্রায় বিভিন্ন ওয়েতে পলিউটেড হয়ে থাকে। এরপরে সেন্টেন্স দেখুন, there was another ruler also named Queen of Sheba. আরও একজন শাসক ছিল,
এই শাসকের সম্পর্কে বলা হচ্ছে অলসো নেমড কুইন অফ সেবা। কুইন অফ সেবা, সেবার রানী নামের আরেকজন রুলার। তার মানে এই যে এই পার্টটা তার আগের নাউনটাকে মডিফাই করছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সো আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ব্যবহার করতে পারি। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, আরও একজন শাসক ছিল, হুজ নেম, যার নাম, ওয়াজ ছিল, কুইন অফ সেবা, সেবার রানী যার নাম ছিল। এরপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার। অর্থাৎ একজন মিতব্যয়ী মানুষের টার্গেট, সাবজেক্ট এটা, ইজ হচ্ছে কি, টু সেভ মানি ফর ফিউচার, ভবিষ্যতের জন্য টাকা সেভ করা। তো এই যে ইনফিনিটিভ আছে আমার এখানে, মাঝখানে লিঙ্কিং ভার্ব আছে ইজ, তার আগে সাবজেক্ট আছে। তো এই সেন্টেন্স থেকে আমাদের অতিরিক্ত অংশ বের করাটা একটু টাফ। তবে এই সেন্টেন্সটাকে যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, আ ফ্রুগাল ম্যান হ্যাজ আ টার্গেট। আমরা টার্গেটটাকে আলাদা করে নিলাম, ফ্রুগাল ম্যানকে সাবজেক্ট করলাম এবং হ্যাজ ভার্বটা এখানে আনয়ন করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, একজন মিতব্যয়ী মানুষের থাকে একটা টার্গেট। টার্গেটটা কি, দ্যাট, এই যে হি উইল সেভ মানি ফর ফিউচার, যে সে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করবে, এরকম একটা টার্গেট একজন ফ্রুগাল মানুষের থাকে। এরপরে সেন্টেন্সটি হচ্ছে দে আর পিস লাভিং, তারা শান্তি প্রিয়। তারা শান্তিপ্রিয়, তারা শান্তিপ্রিয় কি, তারা শান্তিপ্রিয় মানুষ। এই মানুষটা কিন্তু এখানে, এই শব্দটা এখানে নাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ছোট্ট ছোট্ট এরকম সেন্টেন্সে অনেক সময়, বা বড় সেন্টেন্স হতে পারে এমন যে আপনি যখন এই ছোট্ট সেন্টেন্সটাকে ভেঙে আলাদা নতুন একটা ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে বড় করবেন, কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠন করবেন, তখন আপনার মাঝে মাঝে কিছু শব্দ কিন্তু ইম্পোর্ট করা লাগতে পারে, নতুন করে আনয়ন করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার বিচার বুদ্ধি কাজে লাগিয়ে নতুন শব্দ আনতে হতে পারে আপনার। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি, দে আর দ্য পিপল, তারাই হচ্ছে সেই লোক, এটা একটা ক্লজ। এই লোককে মডিফাই করা হচ্ছে হু লাভ পিস, যারা শান্তি ভালোবাসে, অথবা হু আর পিস লাভিংও করা যেতে পারে। তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, ওই আগে যেরকম বলেছিলাম, ইট ইজ দিয়ে করা যাবে না। ইট ইজ দিয়ে করলে মিনিংটা একটু অন্যরকম হয়ে যাবে। যদি ইট ইজ দিয়ে করা হয়, ইট ইজ দেই, তারাই, হু আর পিস লাভিং, যারা হচ্ছে শান্তিপ্রিয়। এই যে ই প্রত্যয়যুক্ত হচ্ছে, ইট ইজ দিয়ে করলে এরকম হয়ে যায়, মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। ভিউয়ার্স, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কিভাবে ট্রান্সফরমেশন করা যায় সেই বিষয়টা দেখব। তো আমাদের এতক্ষণের আলোচনা যদি আপনি ঠিকমতো বুঝে থাকেন এবং মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে অবশ্যই এটা বুঝে ফেলেছেন যে সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করেছি, তখন সিম্পল সেন্টেন্সের অতিরিক্ত শব্দ বা ফ্রেজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজে রূপান্তর করেছিলাম। এখন কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লজটা, মেইন ক্লজের সাথে যে অতিরিক্ত সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, সেই সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্বটাকে আমরা বাদ দিয়ে দিব, অথবা ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার মাধ্যমে পুরোটা একটা ক্লজের ভিতরে নিয়ে আসবো, যার ভিতরে কিছু অতিরিক্ত শব্দ বা ফ্রেজ থাকবে। তো আসুন দেখা যাক প্রথম সেন্টেন্সটি। A man who is frugal does not like to spend money without reasons। অর্থাৎ একজন মানুষ হু ইজ ফ্রুগাল, যে মিতব্যয়ী। এই যে হু ইজ ফ্রুগাল একটা অতিরিক্ত ক্লজ, যার ভিতরে ইজ ভার্ব রয়েছে এবং হু সাবজেক্ট রয়েছে। তাহলে বাকি অংশ কি, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস, কোনো কারণ ছাড়া টাকা পয়সা খরচ করতে চায় না, সেটাকে আ ম্যান। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে হু ইজ বাদ দিয়ে দিতে পারি, কারণ এই যে ফ্রুগাল শব্দটা ম্যান নাউনটাকে মডিফাই করছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আ ফ্রুগাল ম্যান, ফ্রুগালটাকে ম্যানের সাথে নিয়ে আসলাম, আ ফ্রুগাল ম্যান একজন মিতব্যয়ী লোক, ডাজ নট লাইক টু স্পেন্ড মানি উইদাউট রিজনস, বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এরপর সেন্টেন্সটা হচ্ছে অলদো দে আর ইনসলভেন্ট, যদিও তারা অসচ্ছল, দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট, তারা তারপরেও রাতারাতি বড়লোক হওয়ার জন্য কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে না। তো এখানে দেখুন দুইটা অংশ আছে, দুইটা ক্লজ আছে। মেইন ক্লজটা হচ্ছে দে ডু নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট, আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অলদো দে আর ইনসলভেন্ট। তো এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু বোঝা খুবই সহজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজগুলোর শুরুতেই কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেমন এখানে রয়েছে অলদো। তাহলে আমরা জানি অলদো থাকলে, অলদো মানে হচ্ছে যদিও, যদিও তবুও, যদি এরকম কোনো মিনিং থাকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স করার সময় আমরা কি করব, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, এটা সত্ত্বেও, তার মানে যদিও
তারা অসচ্ছল ছিল, এর ভিতরে ভার্ব আছে, সাবজেক্ট আছে। এটাকে আমরা অন্যভাবে কি বলবো? ইন স্পাইট অফ বিং ইনসলভেন্ট, অসচ্ছল হওয়া সত্ত্বেও। এই যে বিং নন ফাইনাল ভার্ব করে ফেলেছি আর ইন স্পাইট অফটাকে এনেছি। তাহলে অসচ্ছল হওয়া সত্ত্বেও কি, কারা? ইয়েস, মেইন ক্লজে চলে এসেছে সেটা। তারা কোনো রকম আনফেয়ার মিনস অবলম্বন করে না। এরপর সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার, অর্থাৎ এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। তখন কি হয়? ওয়েন দ্য সিটি রোডস গেট সো জাম প্যাকড, যখন শহরের রাস্তাগুলা জনাকীর্ণ, অতিরিক্ত জনাকীর্ণ হয়ে যায়। তাহলে এখানেও দুটি ক্লজ রয়েছে, আমরা এই ক্লজটাকে ভেঙে ফেলবো, কারণ এটা একটা সময় নির্দেশ করছে। এই সময় নির্দেশের ক্লজটাকে আমরা ভেঙে কি বলবো? অন দ্য ভেরি ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার, বেঙ্গলি ইয়ার অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনে কি হয়? মেইন ক্লজটার পরে দ্য সিটি রোডস গেট সো জাম প্যাকড। এই যে এখানে একটা জিনিস খেয়াল করুন, ভেরি শব্দটা আমি এনেছি। কেন এনেছি? কারণ ইট ইজ শব্দটি আছে, একটু হাইলাইট করা হচ্ছে যারা, এই জন্য ইট ইজ যেহেতু আর নাই আমাদের, এখানে ভেরি এনেছি। তার মানে বছরের প্রথম দিনেই সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। এরপর সেন্টেন্সটি হচ্ছে দো, এখানে একটি শব্দ মিসিং, সেটা হচ্ছে ক্রিকেট, CRICKET। দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট। যদিও ক্রিকেট হচ্ছে একটি খরুসে খেলা, একটু দামি খেলা, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং ইট, সর্বস্তরের জনগণ, মানুষ এটা খেলতে মজা পায়, খেলতে পছন্দ করে। তাহলে এই যে যদিও তবুও, এর আগেও আমরা এরকম সেন্টেন্স পেয়েছি। তাহলে কি হবে? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করা যেতে পারে, তার মানে সত্ত্বেও। তার মানে যদিও ক্রিকেট হচ্ছে একটি খরুসে খেলা, তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্রিকেট একটি খরুসে খেলা হওয়া সত্ত্বেও পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেয়িং। এখানে একটি বিষয় খেয়াল করুন, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ছিল ক্রিকেট, প্রথম ক্লজে সাবজেক্ট ছিল, কিন্তু এখানে আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট যখন ব্যবহার করেছি তখন ওই ক্রিকেটের পরিবর্তে আমরা ইটস ব্যবহার করেছি, ইটস বিং কস্টলি গেম। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে মূল নাউনটা থাকবে কিন্তু মেইন ক্লজে, প্রিন্সিপাল ক্লজে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওই ক্রিকেটটা যার পরিবর্তে ব্যবহৃত হয়েছিল, এখানে ইটের পরিবর্তে আমরা এই ইটের জায়গায় মেইন ক্লজে ক্রিকেটটাকে এনেছি। আর আমাদের যে ফ্রেজটা ব্যবহার করেছি, এই ফ্রেজের ভেতরে এই ক্রিকেটের পরিবর্তে আমরা ইট এবং তার পজিটিভ ফর্ম, অবশ্যই এখানে অ্যাপোস্ট্রফিটা হবে না, ইটস বিং এরকম হবে। এরপর সেন্টেন্সটি হচ্ছে ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখানেও দুটি ক্লজ আছে, ইট ওয়াজ 1971, এখান থেকে আমরা শুধুমাত্র এই তথ্যটা, সময়টা নিব, আর ইট ওয়াজ সাবজেক্ট এবং ভার্ব আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অর্জন করেছিল কখন? ইন 1971। এরপর সেন্টেন্সটা হচ্ছে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস। এখানে দেখুন হি কে মডিফাই করছে, হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, সে যে যাকে রাগ পেয়ে বসে, সে কজেস আ লট অফ ট্রাবলস, অনেক ট্রাবল ক্রিয়েট করে সে। তাহলে আমরা এই হু ইজটা বাদ দিয়ে দিব, কি দাঁড়াচ্ছে তাহলে? হি টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস। এখান থেকে আমরা টেকেন বাই অ্যাঙ্গার এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজে রূপান্তর করেছি, আর হু ইজটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়াটার হুইচ ইজ পিওর ইজ নেসেসারি ফর আস, পানি যা পিওর। এখানে ওই একই রকমভাবে এখানে আমাদের পিওর শব্দটা কাকে মডিফাই করছে? এই ওয়াটার, হুইচ ইজ পিওর, এই পুরো ক্লজটা ওয়াটারকে মডিফাই করছে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স যখন করব তখন আমরা এই সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। এরপর সেন্টেন্স ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। তুমি কাউকে পাবে না তোমাকে ভালোবাসতে যতক্ষণ না, আনলেস ইউ লাভ দেম, যতক্ষণ না তুমি তাদেরকে ভালোবাসবে। তার মানে কি? আনলেস ইউ লাভ দেম, তুমি যতক্ষণ না তাদেরকে ভালোবাসবে। এই যে একটা ক্লজ আকারে থাকছে, তুমি ভালোবাসবে, এই সাবজেক্ট ভার্ব থাকছে, তাহলে আমাদেরকে এগুলো বাদ দিয়ে কি করতে হবে? উইদাউট লাভিং আদার্স, উইদাউট লাভিং, এখানে মূলত দেম আছে, তাহলে আমাদের আদার্সের পরিবর্তে উইদাউট লাভিং দেম, তাদেরকে ভালোবাসা ছাড়া ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ।
তুমি তাদেরকে বা অন্যদেরকে তোমাকে ভালোবাসতে দেখবে না। এরপরের সেন্টেন্সটা হচ্ছে লং লং অ্যাগো, অনেক দিন আগের কথা, অনেক আগে, দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ, একজন রাজা ছিল যে অনেক ওয়াইজ ছিল। তাহলে এই যে এখানে একই রকম ভাবে আমাদের হু ওয়াজটাকে বাদ দিতে হবে, তাহলে লং লং অ্যাগো দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ কিং। এরপর সেন্টেন্স দ্য ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস অন ইজি টার্মস। একটা জিনিস খেয়াল করুন, বিভিন্ন বোর্ডে কিন্তু এই যে একই ধরনের কমপ্লেক্স থেকে সিম্পল করার ট্রান্সফরমেশন এসেছে। তো একইভাবে আমরা এটা করব, দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। এরপর সেন্টেন্সটা হচ্ছে Jim also thought how he could give his wife a nice gift. জিমও ভেবেছিল, কি ভেবেছিল, সেই কি এর উত্তর হিসেবে how he could give his wife a nice gift। তাহলে কি ভেবেছিল যে সে কিভাবে তার ওয়াইফকে একটি সুন্দর গিফট দিবে। এটাকে আমরা খুব সিম্পলি সহজে বলতে পারি, জিম অলসো থট হাউ টু গিভ হিজ ওয়াইফ আ নাইস গিফট, কিভাবে তার ওয়াইফকে একটা ভালো গিফট দেওয়ার আছে। তাহলে সে দিবে এই ব্যাপারটা বাদে আমাদের নন ফাইনাইট ভার্ব ব্যবহার করেছি টু গিভ, যেখানে হি কুড গিভ ফাইনাইট ভার্ব সহ সাবজেক্ট ছিল। আমরা অবশ্যই এই সেন্টেন্সটাকে আরও একভাবে করতে পারি, সেটা কি, জিম অলসো থট অফ গিভিং হিজ ওয়াইফ আ নাইস গিফট, দুভাবেই করা যেতে পারে যেটা সুইটেবল। এরপর সেন্টেন্সটা আমরা দেখি, হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান সলভ এনি ম্যাথস উইদিন সেকেন্ডস। সে এত মেধাবী যে সে যে কোনো ম্যাথ সেকেন্ডের ভিতরে সলভ করে ফেলতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করুন, সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো ইন্টেলিজেন্ট দ্যাট এর পরে আছে হচ্ছে একটা অ্যাফার্মেটিভ কথা বা পজিটিভ কথা, ক্যান সলভ, ক্যানট সলভ বা এ ধরনের কথা না। এর আগে অবশ্য অন্য স্ট্রাকচারের আগে আমরা দেখেছি টু ডট ডট দ্যাটের পরিবর্তে সো ডট ডট দ্যাটের পরে নেগেটিভ এই যে ক্যান নট সলভ এই টাইপের সেন্টেন্স ছিল। তাহলে মূল কথা হচ্ছে সো ডট ডট দ্যাটের পরে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হবে হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ। এই যে অ্যাডজেক্টিভের পরে আমরা ইনাফ ব্যবহার করব এবং তার পরের ক্লজের ভার্বটাকে আমরা ইনফিনিটিভ আকারে লিখে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ, সে যথেষ্ট মেধাবী টু সলভ এনি ম্যাথ উইদিন সেকেন্ড, যে কোনো ম্যাথ সেকেন্ডের ভিতরে সলভ করার মতো যথেষ্ট ইন্টেলিজেন্ট। এরপর সেন্টেন্স, ইফ ইউ ফিনিশ দ্য টাস্ক ইন টাইম, তুমি যদি কাজটা যথাসময়ে শেষ করো, ইউ উইল গেট রিওয়ার্ডেড, তুমি পুরস্কৃত হবে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যথাসময়ে কাজ শেষ করার মাধ্যমে, এই মাধ্যমেটাকে আমরা বাই দিয়ে করতে পারি, বাই এবং ভার্বের সাথে আইএনজি, কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট না রেখে আমরা নন ফাইনাইট ভার্ব এবং মূল ক্লজের সাথে এটাকে যোগ করে। তাহলে কি দাঁড়াচ্ছে, বাই ফিনিশিং দ্য টাস্ক ইন টাইম, যথাসময়ে কাজ শেষ করার মাধ্যমে ইউ উইল গেট রিওয়ার্ডেড। এরপরে সেন্টেন্স, ইফ ইউ ডু নট ফিনিশ দ্য টাস্ক ইন টাইম, তার মানে আগের সেন্টেন্সটাই যদি নেগেটিভ হয়, তুমি যদি যথাসময়ে কাজটা শেষ না করো, এই ইফ ক্লজের পরে যদি নেগেটিভ হয় তাহলে ওই ব্যাপারটাই রিভার্স হয়ে যাবে, কি, উইদাউট ফিনিশিং দ্য টাস্ক ইন টাইম, তুমি যথাসময়ে কাজ করা ছাড়া কি হবে, ইউ উইল গেট পানিশড, তুমি পানিশড হবে, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তার মানে তুমি যদি যথাসময়ে কাজ না করো তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এটাকে সিম্পল সেন্টেন্সে কি করা হচ্ছে, যথাসময়ে কাজ করা ছাড়া তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপর সেন্টেন্সটা দেখুন, হি বিহেভস অ্যাজ এ স্টুপিড ডাজ, সে এমনভাবে আচরণ করে যেমনটা একজন স্টুপিড বোকা করে থাকে। তাহলে তার মানে কি, সে একজন বোকার মতো কাজ করে। এটা কিভাবে লেখা যায়, হি বিহেভস লাইক আ স্টুপিড। এরপর সেন্টেন্স, আই লাইক হাউ হি স্পিক্স, আমি পছন্দ করি, কি পছন্দ করি, কি পছন্দ করি, হাউ হি স্পিক্স, সে যেভাবে কথা বলে এই ব্যাপারটা আমি পছন্দ করি। তাহলে এটাকে সিম্পলি সহজে কি বলা যেতে পারে, আমি পছন্দ করি তার কথা বলার ধরন। হাউ এর পরিবর্তে আমরা দ্য ওয়ে ব্যবহার করতেছি। তার মানে হাউ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং হি সাবজেক্ট, এটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কি করলাম, দ্য ওয়ে অফ হিজ স্পিচ অথবা দ্য ওয়ে অফ হিজ স্পিকিং। তাহলে আই লাইক দ্য ওয়ে অফ হিজ স্পিকিং, আমি তার কথা বলার ধরনটা পছন্দ করি। এই ছিল আমাদের সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশনের একটি বিস্তারিত আলোচনা। তো ভিউয়ার্স, এই দীর্ঘ সময় ধরে এই ভিডিও লেসনটিতে আপনি আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।
আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।